কি আছে লেখা, উদাহরণ 6টাকে ভালো করে একটু বুঝে নিতে হবে, তাহলে ওই এক্সারসাইজের ওই অঙ্কটা করতে পারবে। কি বলছে দেখ, এটা জানা আছে যে এক ব্যক্তি 4 বার কথা বললে তার মধ্যে 3 বার সত্যি কথা বলে, তাহলে বল, এই অন্য কথা নয়, তাহলে বল সত্যি কথা বলার সম্ভাবনা কত? 3/4। আর মিথ্যা কথা বলার সম্ভাবনা 1/4। এটুকুনি কারো কোনো সন্দেহ নেই। ওকে, রানিং তো ভিডিও। এইবার দেখ কি আছে কোশ্চেনে, সে একটি ছক্কা ছোড়ে, মানে আর কি লুডুর ছক্কা বা ডাইস, এবং বলে যে 6 পড়েছে, বলছে যে 6 পড়েছে, মানে হয়তো যার সাথে খেলছিল সে অন্যদিকে তাকিয়েছে, পড়েছে হয়তো 2 পড়েছে, বলে দিল 6 পড়েছে। ব্যাপারটা এরকম হতে পারে। তো সবাই সত্যই যে 6 পড়েছে তার সম্ভাবনা নির্ণয় করতে চাইছে। কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে, সত্যি যে 6 পড়েছে তার সম্ভাবনা নির্ণয় করতে চাইছে। আমি জিনিসটাকে আগে লিঙ্ক করি, ওই থলি আর বল দিয়ে লিঙ্ক করি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। দেখ, ব্যাপারটা এরকম যে ধর দুটো থলি আছে, এখানে কি হচ্ছিল, একটা সাদা বল থাকছিল আর একটা কি কালো বল থাকছিল, একই না, এখানেও তাই সাদা বল আর কালো বল থাকছিল। এখানে কি হচ্ছে, দুটো থলি কিভাবে আছে, একটা থলি ভাব, ভালো করে বুঝবি কিন্তু, একটা থলি ভাব যে থলিটা শুধু 6কে ধরে রাখে, 6 পড়াটাকে বোঝে। লুডোর ছক্কা চাল দিলে কি হতে হয়, ছক্কা পড়তে পারে অথবা ছক্কা না পড়তে পারে। এই থলিটা দিয়ে ভাব শুধু ছক্কা পড়াটাকে বোঝে, আর এই থলিটাকে দিয়ে ছক্কা না পড়াটাকে বোঝে। তাহলে আমাকে বল, এই থলিটা যদি কেউ চুজ করে, মানে কি 6 পড়ে, 6 পড়বে, 6 পড়ার সম্ভাবনা তাহলে কি হবে বল? 6 পড়ার সম্ভাবনা কি, একটা লুডোর ছক্কা দাম দিলে 6 পড়ার সম্ভাবনা 1/6। তাহলে এই থলিটা যদি চুজ হয়, তাহলে এই থলিটা চুজ হওয়ার চান্স কতটা? আমি এই থলিটা দিয়ে কি বুঝিয়েছি, ছক্কা পড়াটাকে বোঝায়, আর এই থলিটাকে দিয়ে কি বুঝলাম, ছক্কা না পড়াটাকে বোঝায়। তাহলে ব্যাপারটা এরকম যে এই থলিটা যদি চুজ করি, তার মানে কি ছক্কা পড়াটাকে বোঝাচ্ছি, তাহলে তার সম্ভাবনা কি হবে 1/6। আর এইটা দিয়ে কি বোঝানো হচ্ছে, ছক্কা না পড়াটা এটা দিয়ে A2 দিয়ে বোঝাই, তাহলে P of A2 কি হবে 5/6। এই নিয়ে কারো কোনো ডাউট আছে? এখন কি করতে পারে, ছক্কা পড়াতেও দুটো কেস হতে পারে, মানে কি লোকটা সত্যি বললো আর কি মিথ্যা বললো, যেটা আমরা হোয়াইট বল আর ব্ল্যাক বল হচ্ছিল, সেটা কি হতে পারে এখন ট্রুথ আর ফলস। তাহলে ছক্কা পড়াতেও ট্রুথ আর ফলস থাকতে পারে, আর ছক্কা না পড়াতেও ট্রুথ আর ফলস থাকতে পারে। ইয়েস অর নো, ট্রুথ আর ফলস। ভালো করে লজিকটা বুঝবি, বলের অঙ্কটার সাথে লিঙ্ক করবে, তাহলে যে কোনো অঙ্ক সলভ করতে পারে। ঠিক আছে, এইবার কি বলছে দেখ, এবার কোশ্চেনের শেষের দিকে চলে যায়। এবার আবার সত্যি যে 6 পড়েছিল তার সম্ভাবনা নির্ণয় করতে চাইছে। ঠিক আছে, তাহলে এই যে ওই ব্যক্তি যে বললো 6 পড়েছে বললো, তাহলে সেইটাকে আমাদের কি ধরে নিতে হবে, এক্স। মানে ব্যাপারটা কি, এই দুটো থলি ছিল, একটা থলি চুজ হলো, থলি থেকে কি উঠলো, ভাই সত্যি বেরোলো অথবা মিথ্যে বেরোলো, ব্যাপারটা এরকম ভাবে ভাবি, সত্যি বেরোলো বা মিথ্যে বেরোলো। এবার লোকটা কি বললো, সত্যি 6 পড়েছে, মানে কি এখানে এবার সত্যি যে 6 পড়েছে, মানে আমরা কি বুঝতে চাইছি, এবার সত্যি যদি 6 পড়ে তাহলে এই থলি থেকে এসছে, তাহলে এই থলিটা চুজ হওয়ার চান্স কত, মানে কি সত্যি সত্যি 6 পড়ার চান্স। এবার দেখ অঙ্কটাকে এবার পড়, যেভাবে উত্তরে লিখেছে এবার সেটা যাওয়া যায়। যখন সাধারণ ছক্কা ছোড়া হয়, ধরা যাক 6 পড়া এবং 6 না পড়ার ঘটনাকে A1 ও A2 দ্বারা প্রকাশ করা হয়, তাহলে P of A1 টা হলো 1/6 আর P of A2 টা কি হবে 5/6। এই নিয়ে কারো কোনো ডাউট নেই? ইয়েস অর নো? এবার বলছে যদি ছক্কা ছোড়ার পর ওই ব্যক্তি 6 পড়েছে বলার ঘটনা x দ্বারা সূচিত হয়, তবে প্রশ্নের শর্তানুযায়ী P of A1/x এর মান নির্ণয় করতে হবে। সেটার কারণটা বোঝা গেছে, এটার কারণটা বোঝা গেছে। P of A1/x কেন, কারণ x দিয়ে ছক্কা পড়েছে সে বলেছে, সেটা প্রকাশ হচ্ছে। আর A1 কেন, A1 এর ছক্কার কেস ছিল, A2 তে তার ছক্কার কেস নেই,
তাহলে দুটো জিনিস যদি ম্যাচ করে তবেই তো সে সত্যি বলবে, তার নিজের বলা আর ওই সত্যি ঘটে, তাহলে অ্যাকচুয়ালি সত্যি হবে বিষয়টা। ঠিক আছে, তাহলে a1/x নির্ণয় করতে হবে। এখন তার আগে আমাদের কি বের করতে হবে, অ্যাকচুয়ালি p(x/a1) p(x/a1) এই ভ্যালুটা কি হবে ভালো করে আবার বোঝ। p(x/a1) এটা না বের করলে তো আমরা মানে সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো কি, পারবো না। p(x/a1) বের করতে হবে আর p(x/a2) বের করতে হবে। এইটা দিয়ে কি বোঝায়, আমি কি বলেছিলাম, নিচে যেটা আছে বাইতে যেটা আছে নিচে হরে, সেটা দিয়ে কি বোঝাই, মানে অলরেডি ঘটনাটা ঘটে গেছে, মানে শর্ত আরোপ হয়ে গেছে। মানে যেমন ভাব বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে গেছে, তাহলে তুই আসবি কিনা। a1টা দিয়ে কি বোঝাচ্ছে, মানে ঘটে গেছে। ঘটে গেছে বলতে কি, মানে এটা ভাবতে পারি যে এই ধরিটা চুজ হয়ে গেছে, বা এটা ভাবতে পারি যে 6 পড়ে গেছে। 6 যদি পড়ে যায় তাহলে তার x দিয়ে কি বোঝাচ্ছে, x দিয়ে সেও বলছে 6 পড়ছে, তার মানে এই দুটো ম্যাচিং। তার মানে তার কি বোঝানো হচ্ছে, সত্যি বলাটা না মিথ্যা বলাটা, সত্যি বলাটা একই না, বোঝা যাচ্ছে কথাটা। তাহলে এই দুটো ম্যাচিং মানে তার সত্যি বলাটা। এবার তার সত্যি বলার সম্ভাবনা কত ছিল, 3/4। তাহলে এখানে কত বসবে, 3/4। ওরা ওই কথাটাকে লিখছে, দেখ p(x/a1) = কি, a1 ঘটনা ঘটেছে ব্র্যাকেটে লিখেছে, অর্থাৎ ছক্কায় 6 পড়েছে, এই শর্তে x ঘটনা ঘটার সম্ভাবনা, x বলতে অর্থাৎ ওই ব্যক্তির সত্য কথা বলার সম্ভাবনা। বোঝা গেল লজিকটা, ওর সত্য কথা বলার সম্ভাবনা কত ছিল, 4টেতে 3টে বলে, তাহলে কি 3/4 হবে। আর x/a2 বলতে কি বোঝাচ্ছে, মানে মিথ্যা কথা বলাটা, তো মিথ্যা কথা বলার সম্ভাবনা কি 1/4। এইবার আমাকে বল যে এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো, এবার হবে কি হবে, x/a1 এরকম ভাবে বাদ বাকি কিছু বসে যায়। ওকে, নাকি কারো ডাউট আছে, কারো ডাউট নেই তো। এইবার যে এক্সারসাইজের কোশ্চেনটা, এক্সারসাইজের কোশ্চেনটা কি বলছে, এ 10 বার কথা বললে 8 বার সত্যি কথা বলে, তাহলে এখানে p(x/a1) কি হবে, এখানে বল, লাউডলি বল, চেঞ্জ কোথায় হবে, এখানটাই তো কত হবে, 8/10, একই না, তাই তো। আর এটা কি হবে, 2/10 বা 1/5। আচ্ছা, আর এটা কি হবে, p(a1) কি হবে, এবার কি বলছে যে একটি ছক্কা ছোড়া হয় এবং সে বলে 5 পড়েছে, ছক্কায় সত্যি 5 পড়েছিল, তার সম্ভাবনা কত হবে, এটা 1/5 না 1/6, কি হবে 1/6ই হবে। ফেস তো আছে 6টায়, 6টা ফেসের মধ্যে 5 কটাতে আছে, একটাতেই আছে, তাহলে কি হবে 1/6ই হবে। ওখানে 5 পড়ুক বা 4 পড়ুক বা 3 পড়ুক, যেভাবে অঙ্ক দিই, পরীক্ষায় কোশ্চেন যা খুঁজে দিতে পারে, 6 বা 5 না দিয়ে 2 বা 3 দিল, তাহলে কি আলাদা কিছু হবে, আলটিমেটলি p(a1) কত হবে, 1/6ই হবে, p(a2) 5/6। শুধু আলাদা হওয়ার জায়গাটা এই জায়গায়, যেটুকু কোশ্চেন সত্যি কথা বলছে বা মিথ্যা কথা বলছে সেটা বুঝে নিতে। এবার দেখ এই ডেটাগুলো পেয়ে গেলি, এবার বের করা যাবে, ক্লিয়ার। আচ্ছা, এইটাই যে উল্টো কোশ্চেন দিত যে তার মিথ্যা কথা বলার সম্ভাবনা কত, তাহলে আমি a1/x বের করতাম নাকি কি a2/x, সত্যি 5 না পড়ার সম্ভাবনা আছে, সত্যি 6 না পড়ার সম্ভাবনা। ক্লিয়ার লজিকটা, নাকি ডাউট আছে, বল, ডাউট থাকলে কোশ্চেন করা। তাহলে উদাহরণ 6 এর সাথে লিংক করে আমরা এক্সারসাইজে 14 নম্বর অঙ্কটা করতে পারি। ভালো করে উদাহরণ 6টাকে স্টার মেরে রাখবি, এক্সারসাইজে 14 নম্বর অঙ্কটাকেও স্টার মেরে রাখবি। এবছর বেস থিওরেমের উপরই প্রেশার দিবি ভালো করে। গত বছরের 4 মার্কসের কোশ্চেন মধ্যে 1A থেকেই এসেছিল, 1B থেকে আসারই চান্স বেশি আছে। বেস থিওরেম সহজ চ্যাপ্টার, ইজিলি নাম্বার টেকিং একটা জায়গা, কোনোভাবে মিস করা যাবে, এবং এই সত্যি মিথ্যার অঙ্কটা আসার ভালো চান্স আছে। তার পেছনে লজিকও আছে, আমি সেই লজিক পরে ডিসকাস করব। কিন্তু ভালো করে আপাতত এগুলো সব করব, হ্যাঁ এসব লজিক আমি ডিসকাস করব।
সেগুলো যখন টেস্ট পেপার সলভ হবে বা প্রিভিয়াস ডিসকাশন হবে, সব চ্যাপ্টার নিয়ে ডিসকাশন হবে, ডিটেলিং অ্যানালাইজ করবো, অ্যানালাইজ আমি করি আর কি। ঠিক আছে, এই মুখের বেশি কাছাকাছি যাস না। সিচুয়েশনের গুরুত্ব বুঝছিস সেখানে আমি 14 হলো। তাহলে এবার 16টা একটা অন্যরকম বাড়ি গেল, বিষয়টা একটু অন্যরকম প্যাটার্নে ভাবতে হবে। আমি আগে বুঝিয়ে নিই, তারপরে আমি লেখাচ্ছি। আগে আমি এটা লিখিয়েই দেবো 16 নম্বর। আগে আমি বুঝিয়ে দিই, ভালো করে বুঝে নিই, আমি তারপরে বলবো যখন ধরে নিই। বলছে দেখ 3টে মুদ্রা আছে, 3টে মুদ্রার আমি নাম দিয়ে দিলাম এ, একটা নাম দিলাম বি, একটা সি। এখন কিছু লেখালেখি করার দরকার নেই, ঠিক আছে? আপাতত ব্যাপারটা বুঝে নিই, তারপরে আমি লিখিয়ে দেবো। এ বি সি 3টে মুদ্রা আছে। তারপরে কি বলছে, তাদের মধ্যে দুটির ক্ষেত্রে হেড করার সম্ভাবনা 2/3। মানে এই মুদ্রাটার হেড করার সম্ভাবনা কি বলছে, প্রবাবিলিটি অফ হেড 2/3, এইটারও 2/3, আর এইটার কথা বলছে হাফ। এখানে দুটো শব্দকে আমি আবার নিয়ে আসবো, সেটা হলো একটা হলো বায়াসড, আরেকটা হলো আনবায়াসড। বাংলায় বায়াসডকে বলে কি, ঝোঁকপূর্ণ। খেয়াল করছি কথাটা, অন্য কোনো কথা নয় কিন্তু এই মুহূর্তে। বায়াসড বা ঝোঁকপূর্ণ, আর আনবায়াসড বা ঝোঁক শূন্য। এই দুটো জিনিসকে একটু ভালো করে বুঝে নেওয়া বা ক্লিয়ার করা দরকার আছে। বায়াস বা ঝোঁকপূর্ণ কাকে বলে, যে কয়েন বা যে মুদ্রা ধর ওই 16 কয়েনের মতো হয়ে আছে, মানে দুই দিকে একই প্রিন্টিং, আইদার দুই দিকে হেড প্রিন্ট আছে অথবা দুই দিকে টেল প্রিন্ট আছে, হতে পারে এরকম। অথবা বা কয়েনের কোনো একটা দিককে ভারী করে দেওয়া হবে, উপরের পোর্শন নিচের পোর্শন যদি ভাবি, কোনো একটা সাইড ভারী হলো, যে সাইডটা ভারী হবে কয়েনটাকে যদি টস করিস, সেই ভারী দিকটা কোথায় যাবে বলতো, উপরে না নিচে? নিচে চলে যাবে। এই ধরনের কয়েনকে বলা হয় বায়াসড কয়েন। মানে হয় 16 কয়েন হতে পারে অথবা এরকম ভারী হালকার কেস হতে পারে। এই ধরনের কয়েনকে বায়াসড বলে বা ঝোঁকপূর্ণ বলে। মানে কি, একদিকে ঝোঁক আছে, মানে আরেকটা সেন্স যদি বলি, মানে এক ধরনের চোরামি করছে, ঠিক আছে, চিটিং হচ্ছে একটা। এই ধরনের একটা চিটিং বা চোরামির যদি কেস থাকে, তাহলে সেই কয়েনকে কি বলবো, বায়াস বা ঝোঁকপূর্ণ। আর ঝোঁক শূন্য বা আনবায়াসড কয়েন কাকে বলে, যেটা দিয়ে কোনো চিটিং হবে না বা কোনো চোরামি হবে না। বা যে কোনো গেমস বা যে কোনো স্পোর্টসে যদি কোনো টস করা হয়, সেটাকে অতটাই ওরকম ভাবে বানানো হয় যাতে ওটা আনবায়াস বা ঝোঁক শূন্য থাকে। মানে বোথ সাইড একই প্রিন্টের তো কোনো প্রশ্নই নেই, ওরকমটা নিশ্চয়ই হবে না, ওইটার কথা ছেড়েই দেয়। আর দ্বিতীয় কথা, যে কোনো দিকে যেটা ভারী হবে সেটাও হবে না, ওইটা অতটাই ওরকম ভাবে বানানো হয় যে দুটো, মানে কয়েনের দুটো সাইডই একই রকম ওয়েট যাবে, এবং টস যখনই হবে দুটোই পড়ার চান্স সমান সমান। তাহলে আমাকে বল, এই 3টে কয়েনের মধ্যে কোনগুলো বায়াসড আর কোনগুলো আনবায়াসড? এ আর বিটা কি বায়াসড বা ঝোঁকপূর্ণ, কারণ এটা হেড করার চান্সটা কি বেশি, তাই তো। আর এইটা কি আনবায়াসড বা ঝোঁক শূন্য, কারণ এটা দিয়ে চিটিং এর চান্স নেই, কারণ এর হেড আর টেল করার সম্ভাবনা দুটোই কি সমান সমান। এই লজিকটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটো কিন্তু বায়াসড কয়েন বা ঝোঁকপূর্ণ, আর এটা হলো ঝোঁক শূন্য বা আনবায়াসড কয়েন। ওকে, বেশ। এরপরে কি বলছে, বাক্স থেকে উদ্দেশ্যহীনভাবে একটি মুদ্রা নেওয়া হবে। উদ্দেশ্যহীনভাবে নেওয়া মানে কি, এরকম লজিক মাথায় রাখবো যে এই 3টে ধলি আছে, তার মধ্যে যে কোনো একজনকে আমরা সিলেক্ট করেছি। আবার ওই ধলির কনসেপ্টের সাথে লিঙ্ক করে দেবো। বাক্স একটা আছে, বাক্স একটা দিয়ে ভাবিস না, ভাব বাক্সের মধ্যে 3টে থলি আছে, বাক্সটাকে আউট করে দেবো। আলটিমেটলি কি আছে, 3টে থলি আছে, তার মধ্যে তুমি কি নিতে বলে, যে কোনো একটাকে নিতে বলেছে, ঠিক আছে, যে কোনো একটা থলি সিলেক্ট করতে বলেছে, ঠিক আছে। এইবার কি হচ্ছে,
বাক্স থেকে উদ্দেশ্যমূলক একটি মুদ্রা নেওয়া হলো, মিটলো। এবার বলছে এবং 3 বার টস করে প্রতিবারই হেড পাওয়া গেল। 3 বার টস করে প্রতিবারই হেড পাওয়া গেল। তাহলে বলছে বাক্স থেকে নেওয়া মুদ্রাটা ঝোঁকশূন্য হওয়ার সম্ভাবনা বলে। মানে কোনটার বের করতে বলছে? কোনটা? সিলেটটা তো খেয়াল করছি, সিলেটটা ঝোঁকশূন্য হওয়ার সম্ভাবনা বলে। তার আগে কি দিয়েছে কোশ্চেনের পেছনে চলে যায় একটু, মানে লাস্ট লাইনের একটু আগে, যে ওই জায়গাটা চলছে 3 বার টস করে প্রতিবারই হেড পাওয়া গেল। তাহলে এক্স কাকে ধরতে হবে? এই কথাটা 3 বার টস করে প্রতিবারই হেড পাওয়া গেল, এটাকে এক্স ধরতে হবে। মানে এইটা হলো শর্ত। 3 বার টস করে প্রতিবারই হেড পাওয়া গেল, এটা হলো শর্ত। এইটা কনফার্ম কেস। মানে প্রথমে হলো এই 3টে গলি, তার মধ্যে থেকে তোকে যে কোনো একটা গলি বের করতে বলবো, বের করলি, তাকে চোখ বন্ধ করে বের করেছিস, জানিস না কোনটা করেছিস, যে কোনো একটা পয়েন্ট চুজ করেছিস, চোখ বন্ধ করে নিলি। এবার ধর তোর চোখ খুলে দেওয়া হলো, এবার তোর টস করতে দেওয়া হলো, টস করলো, টস করে ডেটা কালেক্ট করা হলো, ডেটা দেখা গেল 3টে কি করেছে, হেড করেছে। এইবার কোশ্চেনটা এটা যে যদি হেড পড়ে, মানে হেড পড়াটা একটা কন্ডিশন চেপে গেল, যদি হেড পড়ে থাকে তবে কি বের করতে বলছে, পয়েন্টটা যোগশূন্য। যেটা চোখ বন্ধ করে বের করেছিলাম এটা যোগশূন্যই ছিল। তাহলে কি এটা কন্ডিশন? কন্ডিশন মানে যেটা নিচে বসবে। আর বের করতে কাকে বলছে? সি কে। মানে আমি বলতে পারি সি বাই এক্স চাইছে আমার কাছে, হ্যাঁ কি না? তাহলে প্রবাবিলিটি অফ সি বাই এক্স অ্যাকচুয়ালি বের করবে। লজিকটা বোঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা বেশ, এখন আমরা দেখি কার কি কি প্রবাবিলিটি। এখন এইটা তোলার ঘটনা যদি আমরা A1, এইটা তোলার ঘটনা যদি A2 হয়, এইটা তোলার ঘটনা যদি A3 দিয়ে বোঝাই, এবার আমাকে বল, তোকে যদি চোখ বন্ধ করে ছেড়ে দেওয়া হয়, তুই যে কোনো একটাই তো তুলতে পারিস। তাহলে সবার কি সমান চান্স আছে তো? মানে কয়েনটা তোলার সময় বলছি, সবার সমান চান্স আছে তো? তাহলে প্রত্যেকের প্রবাবিলিটি কি হবে বল? 1/3। ওই থলির কেস, 3টের মধ্যে কোনো একটা উঠতে পারে। তাহলে প্রত্যেকেরই সম্ভাবনা কি 1/3, 1/3 আর 1/3। P of A1, P of A2 আর P of A3 তিনজনেরই সম্ভাবনা সেম। সমসম্ভব যখনই থাকবে তখনই কি করবো, 1 যতগুলো আছে সেটা নিচে বসবে। 4টে থাকলে 1/4, 5টে থাকলে 1/5। সমসম্ভব যখনই হবে, সমান চান্স আছে যে কোনো একটা পয়েন্ট বের করতে। তাহলে এটা P of A1 গুলো বেরোবে। এবার আমাদের কি বের করতে হবে? P of x/A1। আর ফর্মুলাতে এই ভ্যালুগুলো পুট করতে হবে, x/A1, x/A2 আর x/A3। এইবার কেসটা একটু বোঝার বিষয় আছে আরেকটা। আচ্ছা, এইসব আপাতত একটু ভুলে গিয়ে আমাকে এমনি নর্মাল সেন্সে বল, আপাতত একটু ভুলে গিয়ে নর্মাল সেন্সে বল। তবে যে কোনো একটা পয়েন্ট দিয়েছে, মানে সেটা যোগশূন্যই আছে বা আনবায়াসডই আছে, নর্মাল একটা, তাকে টস করতে দিই। 3 বার টস করলে, 3 বার টস করলে কি কি আসছে? হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল হেড, টেল হেড হেড, তারপরে টেল আর টেল টেল টেল। ইজ ইট? টোটাল 8খানা। 3 বার যদি টস করি, এবার যদি জিজ্ঞেস করে এখানে ঠিক এখানে ঠিক 3টে হেড পড়ার সম্ভাবনা, 3টেই হেড পড়ার সম্ভাবনা কত বল? 1/8, তাই তো? মানে একমাত্র কোথায় দেখছি আমরা? এখানে দেখছি। আর টোটাল আছে কত? 8খানা। তাহলে কি হচ্ছে? 1/8। এবার একটু অন্য লজিকে ভাবা যাক বিষয়টা। 1/8 কে আমরা এটা লিখতে পারি হাফের কিউব। হাফ মানে কি? হেড পড়ার সম্ভাবনাকে বোঝাই না? নর্মালি আমরা যে কোনো কয়েন, আমি কিন্তু এই অঙ্ক থেকে একটু বেরিয়ে গিয়ে নর্মাল কনসেপ্টে বলছি, একটা কয়েনকে যখন টস করি হেড পড়ার সম্ভাবনা আমরা হাফ ধরে নিই, টেল পড়ার সম্ভাবনাও হাফ ধরে নিই। তাহলে যদি আমরা হেড বের করতে চাই, অ্যাকচুয়ালি হাফ দিয়ে কি বোঝাচ্ছে? হেড পড়ার সম্ভাবনা। তাহলে হাফের হোল কিউব বলতে কি এলো? প্রবাবিলিটি অফ হেডের হোল কিউব এলো না? বুঝে নে আগে বিষয়, হ্যাঁ কি না? এখন 3 মাথায় 3 কেন এলো? পাওয়ারে 3 কেন এলো? যেহেতু কতবার টস করেছি? 3 বার টস করেছি। যদি এইটাই 2 বার টস করতাম তাহলে এটা হাফের কত এলো? হাফের স্কোয়ার আসতো, মানে 1/4 আসতো। দেখ লজিক্যালি তাই বলে, কারণ ওখানে 4টে জিনিস আসে, 4টের মধ্যে 2 বার হেড পড়ার সম্ভাবনা বের করতে চাইছি। সেক্ষেত্রে 1/4 মানে হাফ স্কোয়ার, আলটিমেটলি কি? প্রবাবিলিটি অফ এইচ এর স্কোয়ার।
তাহলে 4টে কয়েন থাকলে টু দি পাওয়ার 4, 5টা কয়েন থাকলে টু দি পাওয়ার 5। কার পাওয়ার বসছে? প্রবাবিলিটি অফ হেড। এবার আমাকে সেই লজিকে বল, এই কয়েনটার প্রবাবিলিটি অফ হেড কত ছিল? হাফ। তার 3বারই যদি টস করি, 3বারই যদি হেড পড়ে, সেই হেড পড়ার সম্ভাবনা কি হবে? হাফের কিউব। কিন্তু এই দুটো কয়েনের কত ছিল? 2/3। প্রবাবিলিটি অফ হেড কত ছিল? 2/3। এদের যদি 3বারই টস পড়ে, 3বার টসে যদি হেড পড়ে, তাহলে এটার কত হবে? একই লজিক, 2/3 এর হোল কিউব। 3বার টস করছি তাই হোল কিউব। যদি এমন করে 2বার টস হয়ে যেত তাহলে কি হলো? 2/3 এর হোল স্কয়ার। ঠিক আছে, আমি কিন্তু লজিকটা একটু অন্য দিক দিয়ে পড়ালাম। এই লিঙ্কটা তৈরি করতে হবে। ঠিক আছে, অথবা অথবা আমি আরেকটা জিনিসও বলে রাখি, এটাকে এইভাবেও দেখতে পারিস, এটাকে এইভাবেও দেখতে পারিস যে 3বারই হেড পড়ছে, এইভাবে বুঝতে চাইছি। 3টে ঘটনা কি স্বাধীন ঘটনা? তো একই না? স্বাধীন ঘটনা হলে কি হবে? পি অফ H1 ইন্টু পি অফ H2 ইন্টু পি অফ H3। এই লজিকটা এভাবেও ভাবতে পারিস। এইটার ক্ষেত্রে কি হচ্ছে? হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, মানে হাফ কিউব। আর এই দুটোর ক্ষেত্রে কি হচ্ছে? 2/3 ইন্টু 2/3 ইন্টু 2/3, 2/3 এর হোল কিউব। লজিক ক্লিয়ার হয়েছে? বোঝা যাচ্ছে কথাটা? তাহলে আমি দুটো কনসেপ্টে ডিসকাস করলাম, এইভাবেও আমরা ডিসকাশনটাকে আনতে পারি, চাইলে স্বাধীনতা দিয়েও ডিসকাশনটাকে আনতে পারি। কারণ একটা ঘটনা পরে মানে অন্যবার যখন টস করছি, নিশ্চয়ই এটার সাথে এটা কোনো লিঙ্ক নেই। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তো পি অফ x/a1 টা তাহলে কত হবে? যখন a1 কয়েনটা তুলছি তখন x বলতে কি বলছি? 3বারই হেড করার সম্ভাবনা বের করছি। যখন a1 কয়েনটা তুলছি তখন 3বারই হেড করার সম্ভাবনা কত হচ্ছে? তাহলে 2/3 এর হোল কিউব। সিমিলারলি পি অফ x/a2 কত হবে? 2/3 এর হোল কিউব। আর পি অফ x/a3 কত হবে? হাফ আছে, হাফ হবে। এবার তোকে বের করতে দিয়েছে হলো অ্যাকচুয়ালি পি অফ a3/x। তো তোর হাতে দেখ সব ডেটা চলে এসেছে, একই না? বের করা যাবে। এই হলো পুরো অঙ্কের লজিক। আমি একটু গুছিয়ে লিখি। ভিডিও রানিং আছে? বলছি ধরি ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল C, 3টি মুদ্রা মুদ্রাকে 3টি মুদ্রাকে বাক্স থেকে তিনটি মুদ্রা বাক্সতে আছে। সিম্পল ধরি ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল C, 3টি মুদ্রা বাক্সতে আছে। ঠিক আছে, এবং ক্যাপিটাল A1, ক্যাপিটাল A2, ক্যাপিটাল A3 দ্বারা যথাক্রমে মুদ্রা তিনটিকে তোলার ঘটনাকে সূচিত করা হয়। ঠিক আছে, এবার দেখ নতুন প্যারা পড়ে। এখন তিনটে মুদ্রাকেই
বাক্স থেকে তোলার সম্ভাবনা সমসম্ভব হওয়ায়, বাক্স থেকে তোলার সম্ভাবনা সমসম্ভব হওয়ায়, এই কথাটার উপর জোর দিবি কিন্তু, সমসম্ভব হওয়ায় তাদের প্রত্যেকের সম্ভাবনা সমান হবে এবং তা হবে P of A1 equals to P of A2 equals to P of A3 equals to 1/3. P of A1 equals to P of A2 equals to P of A3 equals to 1/3. তিনটে ভ্যালুই কি পুরো সমান, সমসম্ভব, সবার সমান চান্স। তাহলে এই পর্যন্ত বেঁধে গেল। এইবার আমাদের কি বের করতে হচ্ছে, এইগুলো বের করতে হচ্ছে, তাই তো? x by A1, x by A2, x by A3। তো আমরা প্রথমে x by A3 টাকে বলে নিই, তাহলে সেই লজিকে এইগুলোকে লিখতে পারি। তো লেখ C মুদ্রার ক্ষেত্রে এই মুদ্রাটির হেড করার সম্ভাবনা, পিছিয়ে পড়েছিস। এই মুদ্রাটির হেড করার সম্ভাবনা কত? এই মুদ্রার হাফ। তাহলে এই মুদ্রাটির হেড করার সম্ভাবনা হাফ। ঠিক আছে, এখন মুদ্রাটির 3বার টসে, যদি হেড করতে হয় তবে তার সম্ভাবনা হবে কত হবে? 3বার আছে, তাহলে কি ইকুয়ালস টু হাফ কিউব। একটা জিনিস তো লেখা মিসিং হলো, এক্সট্রা দিয়ে কি বোঝাচ্ছি লিখিয়ে দিতে হবে। আচ্ছা, এই যে সি মুদ্রার ক্ষেত্রে বলে শুরু করলি না, তার আগে কি একটু জায়গা আছে? সি মুদ্রার ক্ষেত্রে যেখানে শুরু করলি তার আগে একটু জায়গা আছে, ওখানটায় লেখ এক্স দ্বারা কি সূচিত হচ্ছে। ওখানে দেখ, ধরি এক্স দ্বারা 3বার টস করে প্রতিবারেই হেড করার সম্ভাবনাকে সূচিত করা হয়। ধরি এক্স দ্বারা 3বার টস করে প্রতিবারেই হেড করার সম্ভাবনাকে সূচিত করা হয়। লেখা হয়েছে। এবার হলো এই সি মুদ্রার কথাটা এলো। সি মুদ্রাটা হওয়ার পরে তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা লিখতে পারছি, সুতরাং সি মুদ্রার মধ্যে লেখা হয়ে গেছে, সুতরাং এটা লিখে পাই P of x by A3 equals to 1/2 এর হোল কিউব। P of x by A3, সুতরাং P of x by A3 equals to হাফ এর হোল কিউব। কারণটা কি? যে A3 কয়েন চুজ করা হয়েছে, মানে A3 ঘটনা ঘটেছে, মানে কি C কয়েন চুজ করা হয়েছে, সেই সময়ে x করছে, মানে কি 3বারই হেড করছে, তাহলে সেটা কি হবে? হাফ কিউব। ঠিক আছে। আচ্ছা, ওখানে হয়তো পাশে লিখে রাখতে পারিস 1/8 লিখে তারপরে হাফটা লিখতে পারি, যদি মনে রাখতে পারিস কারণটা 1/8 এমনি হয়, ওই কারণে হাফ কিউব। আচ্ছা, এবার লিখে যে এ ও বি মুদ্রার ক্ষেত্রে এরা উভয়ই ঝোঁকপূর্ণ মুদ্রা।
এরা উভয়ই ঝোঁকপূর্ণ মুদ্রা। এবং তাদের একবার হেড করার সম্ভাবনা কত বলে দিয়েছে? 2/3। তাহলে এবং তাদের একবার হেড করার সম্ভাবনা কত? 2/3। যেহেতু 3বার টস করা হচ্ছে, তাই উভয় মুদ্রার 3বার টসেই হেড করার সম্ভাবনা equals to 2/3 into 2/3 into 2/3 equals to কত লিখবো? 2/3 এর হোল কিউব। ক্লিয়ার? সুতরাং এটা লিখে ফেল যে p of x by a1 equals to 2/3 এর হোল কিউব, p of x by a1 equals to 2/3 এর হোল কিউব, এবং p of x by a2 এটাও 2/3 এর হোল কিউব। ক্লিয়ার? দুজনে 2/3 এর হোল কিউব। তাহলে আমরা কি a1 a2 a3 প্রবাবিলিটি পেয়ে গেছি, আর x by a1 x by a2 x by a3 এদের তিনজনের প্রবাবিলিটি পেয়ে গেছি। এবার আমাদের বের করতে হবে কি a3/x। কেন a3/x বের করতে হবে সেটা লিখে দিতে হবে। প্রশ্নানুযায়ী সম্ভাবনার তালিকা থেকে স্পষ্টতই বলা যায়, যে সি মুদ্রাটি হলো ঝোঁকশূন্য মুদ্রা। তাই তো? এটার সম্ভাবনা হাফ ছিল। সি মুদ্রাটি হলো ঝোঁকশূন্য মুদ্রা। সুতরাং সি মুদ্রাটিকেই বাক্স থেকে তোলার সম্ভাবনা নির্ণয় করতে হবে। দেখ, তাই বলে যে বাক্স থেকে নেওয়া মুদ্রাটি ঝোঁকশূন্য হওয়ার সম্ভাবনা জানতে চাইছে, তাই তো? সুতরাং সি মুদ্রাটিকে বাক্স থেকে তোলার সম্ভাবনা নির্ণয় করতে হবে, অর্থাৎ p of a3/x নির্ণয় করতে হবে, ঠিক আছে? এখন আমরা ফর্মুলায় চলে আসবো। এখন p of a3/x equals to কত? p of a3/x equals to কত? p of a3 into p of x by a3, আর নিচে কি বসবে? p of a1 into p of x by a1 plus p of a2 into p of x by a2 plus p of a3 into p of x by a3। ওকে, নাকি না? সবার ভ্যালুটা একটু বসিয়ে দেন। p of a3 কত? সবই 1/3 পেয়েছি, তাহলে 1/3 into 1/8, তাই তো? আচ্ছা, যেখানে এগুলো লিখে এসেছিস 2/3 হোল কিউব, এগুলোর পাশাপাশি ভ্যালু বের করে রেখে দে। 8/27, এটা 8/27, আর এটা হচ্ছে 1/8। তাহলে আমরা এখানে সবগুলো বসিয়ে দিই। 1/3 into 8/27 plus 1/3 into 8/27 plus 1/3 into 1/8।
উপর নিচে 1/3 কেটে যাচ্ছে না? তাহলে কি দাঁড়াচ্ছে? 1/8 বাই 8/27 প্লাস 8/27 প্লাস 1/8, তাই কি না? নিচেরটা লসাগু করলে কত হচ্ছে? লসাগু করবোই না, শুধু 27 ইনটু 8 বলে লিখে দেবো। লসাগু করতেই হবে, কেন বলবো? মুখে মুখে অঙ্ক করা হয়ে যাবে, ক্যালকুলেটর রাখ, লজিক সে যে কোনো জায়গায় যা কিছু করতে হবে। তোকে স্পেসে কাটিয়ে দিল, ওখানে ক্যালকুলেটর চলছে, কি করবে? লজিকটা আছে বলার কারণ নেই। 1/8 রেখে দে, নিচে লসাগু কত? 27/8, তাহলে 27 দিয়ে ডিভাইড করলে কত? 64 প্লাস কত? 8 দিয়ে ডিভাইড করলে 27, থাকি না? ওকে, এবার দেখ এই কেটে যাচ্ছে, আর এই 27 কি উপরে উঠে যাবে? দেখে বল, উপরে 27 উঠে গেল, আর নিচে কি? 64 প্লাস 64 প্লাস 27, 155 হয়। দেখ অ্যান্সারটা দেখুন, হ্যাঁ 27/150 বোঝা গেছে? ক্লিয়ার পুরো? তো ঠিক আছে, আর বাদ বাকি হয়েছে আশা করি অন্য অঙ্ক। তো আজকের মতো এখানেই শেষ করছি। এইবার একটা কথা আছে, সামনের দিনে কি এক্সাম? হ্যাঁ এবার হ্যাঁ কি ঢুকেই বললি, শোন যেটা এবার বলার, যে আজকে নতুন কোনো চ্যাপ্টার পড়াচ্ছি না। তো দুটো চ্যাপ্টার হয়েছে 1A আর 1B সম্ভাবনার উপর, 1A 1B। এই দুটোর উপরই মঙ্গলবার দিন একটা শর্ট টেস্ট নেব, মোটামুটি 20 মার্কসের একটা শর্ট টেস্ট নেব এই দুটো চ্যাপ্টারের উপর, 1A 1B। এবার এক্সাম নেওয়ার পরে তারপরে চ্যাপ্টার 2টা করাবো সেদিনকে। 1A আর 1B এক্সাম নেব, হ্যাঁ তারপরে চ্যাপ্টার 2 পড়াবো আর শেখাবো, ঠিক আছে? এবার চ্যাপ্টার 2টা করিয়ে দেবো, তারপরে তো আবার এক সপ্তাহ গ্যাপ হবে, পুজো পড়ে যাবে, ঠিক আছে? যাই হোক, মঙ্গলবার দিন কিন্তু কেউ কোনোভাবে ক্লাস কামাই করিস না।